আক্রমণে এগিয়ে যাচ্ছে জশ টেলিগ্রাফ। গোল হতে পারে, শট এবং গোল। প্রদ্যুৎ দত্ত নামটির অর্থ আলো অথবা আলোকিত করা। যিনি অমানিসার অন্ধকার দূর করে আলো নিয়ে আসেন, তিনিই প্রদ্যুৎ। প্রদ্যুৎ নামটির সঙ্গে বুদ্ধিমত্তা, জ্ঞান, মানসিক স্বচ্ছতাও বোঝায়। নিজের নামের সার্থকতা তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন তার নিজের কর্মকাণ্ডের মাধ্যমে। তিনি ফুটবলের মাসিহা, আলোকবর্তিকা হাতে নিয়ে ফুটবলের অন্ধকার দূর করেছেন। আইএফের ১৩১ বছরের ইতিহাসে তিনি হলেন সর্বোত্তম সচিব। তাঁর আমলে নেওয়া বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে। ১৯২০ সালে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরে শিক্ষার প্রসারের পাশাপাশি খেলাধুলোর প্রসারকেও সমানভাবে এগিয়ে নিয়ে যেতে ১৯২৫ সালে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করেন ক্রীড়াপ্রেমী স্বর্গীয় হরিপদ দত্ত। বাবার মতোই ছেলে প্রদ্যুৎ দত্ত ছিলেন ময়দান অন্তপ্রাণ। আর যখন তিনি বেড়ে উঠছেন, সেই সময় যার পাশে পেয়েছেন প্রথিতযশা ফুটবলার তথা ক্রীড়া প্রশাসকদের সান্নিধ্য, তখন থেকেই ওনার রন্ধ্রে রন্ধ্রে জায়গা করে নিয়েছিল খেলাধুলো। কিশোর বয়সে জর্জ টেলিগ্রাফের খেলা দেখতে গিয়ে শিয়ালদহের কাছে এক ট্রাম দুর্ঘটনায় প্রদ্যুৎ দত্ত একটি পা হারান। কিন্তু তার জন্য ফুটবল প্রশাসক হওয়ার রাস্তা তার কাছে বন্ধ হয়নি। দাদা বিশ্বনাথ দত্ত ক্রীড়া প্রশাসনে এসে যান অল্প বয়সে। প্রদ্যুৎ দত্ত তখন হাত পাকাচ্ছেন জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবে। প্রদ্যুৎ দত্ত সেই সময় ভারতবর্ষের অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জর্জ টেলিগ্রাফের দায়িত্বশীল পদে ছিলেন। ক্রীড়া প্রশাসনকে সিংহভাগ সময় দেওয়ার পরেও উনি কখনোই নিজের পরিবার ও পারিবারিক ব্যবসাকে বঞ্চিত হতে দেননি। বাড়িতে এসে রাত্রিবেলা এসেই ও আমাদের নিয়ে সবাইকে নিয়ে বসে যেত, ছেলেদের নিয়ে আমাকে নিয়ে সবাই বসে যেত, হই হই করে গান করতো, সবসময় আনন্দের মধ্যে থাকতে ভালোবাসত। প্রয়াত প্রদ্যুৎ দত্ত আমার বাবা, আমার হিরো। খুব ছোটবেলায় আমার পিতৃবিয়োগ হয়, অনেক অল্প বয়সে বাবাকে হারিয়েছি। কিন্তু যেইটুকু সময় বাবার সাথে আমরা কাটিয়েছি, যেটুকু সময় আমরা বাবাকে পেয়েছি, সেটা আমার জীবনের বোধহয় সব থেকে আনন্দময় ভাগ। প্রদ্যুৎ বাবু জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের কর্মীদের প্রাণ দিয়ে ভালোবাসতেন। জর্জ টেলিগ্রাফ যখন এক সময় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছিল, সেই সময় এগিয়ে এসে বলিষ্ঠ হাতে হাল ধরেছিলেন প্রদ্যুৎ দত্ত। স্বর্গীয় হরিপদ দত্তের হাতে জর্জ টেলিগ্রাফ প্রতিষ্ঠা পেলেও তৎকালীন সংস্থার কর্মীবৃন্দ দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে প্রদ্যুৎ বাবুকে আখ্যা দেন। সেই জন্য যে রেজিস্ট্রার পদে তিনি অধিষ্ঠিত ছিলেন, তাকে সম্মান জানাতে পরবর্তীকালে প্রতিষ্ঠানের কাউকেই সেই সাম্মানিক পদ প্রদান করা হয়নি। যেভাবে উনি শক্ত হাতে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটকে পরিচালনা করেছিলেন, তখন আমি ওনার সঙ্গী ছিলাম এবং আমি তো এরকম বীর পুরুষ আর পাইনি। এই যে জর্জ টেলিগ্রাফে ওনার যে অবদান, জর্জ টেলিগ্রাফকে সেই সময় পুনর্জন্ম দেওয়া, এটার জন্য আমি মনে করি যে শুধুমাত্র রেজিস্ট্রার পদটা খালি রাখার ব্যাপার দিয়ে ওনাকে সম্মান জানানো এটা যথেষ্ট নয়। আমার মনে হয় জর্জ টেলিগ্রাফের যে মেন ক্যাম্পাস, যেটা ১০০ বছরের অধিক তার বয়স, যেটা শিয়ালদায় অবস্থিত, সেখানে ওনার একটা স্ট্যাচু হওয়া উচিত। ৪ নম্বর অপূর্ব মিত্র রোডে প্রদ্যুৎ দত্ত ব্যক্তিগতভাবে কয়েকটি সংস্থার সূচনা করেছিলেন। ময়দানের একজন দক্ষ ক্রীড়া প্রশাসকের পাশাপাশি প্রদ্যুৎ দত্ত সফল উদ্যোগপতিও ছিলেন। ওনার মস্তিষ্কপ্রসূত
বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তখনকার দিনে বেশ সুনাম করেছিল। তার দুই পুত্র জয় ও জিতের নামাঙ্কিত রফতানি প্রতিষ্ঠান জে এক্সপোর্টের কথা বিশেষভাবে বলা যায়। পাশাপাশি তার উদ্যোগে গড়ে উঠেছিল অনির্বাণ শিল্প সংস্থা, সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁ জিনাত, চাইনিজ রেস্তোরাঁ স্টেপ আপ। ময়দানের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে তারপর এইসব নতুন উদ্যোগের কর্ণধার হয়েও কখনোই তিনি পরিবারকে সময় দিতে বা পরিবারের কথা ভুলে যাননি। তিনি ছিলেন প্রকৃত অর্থেই ফ্যামিলি ম্যান। নিজের পরিবারের সকলের নামের আদ্যক্ষর নিয়ে চালু করেছিলেন পামা পাবলিকেশন। কে বলতে পারে বাংলার প্রথম সম্পূর্ণ ক্রীড়া পাক্ষিক খেলার কথার বীজ সেই সময়ই অঙ্কুরিত হয়নি? পরিবার নিবেদিত মানুষ ছিলেন বলেই তাঁর শিমুলতলার বাড়িটির নামও রেখেছিলেন মালবিকা কুঞ্জ, ওনার স্ত্রীর নামে। বাবা এত ব্যস্ততার মধ্যে কোনোদিন যে আমাদের সময় দেননি এটা কখনো হয়নি। বাড়ি এসে আমার সাথে, দাদার সাথে, মার সাথে টাইম কাটানো, আমাদের বেড়াতে নিয়ে যাওয়া। কখনো দেখিনি বাবা আর মার মধ্যে ঝগড়া কি জোরে কথা বলা। ফ্যামিলিতেও ছোট কাকা, ছোট মামা বলতে সবার প্রাণ ছিলেন। দাদা বিশ্বনাথ দত্ত তখন ময়দানের দুর্দণ্ড প্রতাপশালী কর্তা। দত্ত পরিবার সেই সময় কলকাতা ময়দানের প্রধান নিয়ন্ত্রক। বিশ্বনাথ দত্ত তখন ফুটবল ছেড়ে ক্রিকেটে বেশি মনোযোগী হলেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অর্থাৎ সিএবির সভাপতি হলেন তিনি। বিশ্বনাথ দত্তের সুযোগ্য শিষ্য অশোক ঘোষ চলে গেলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে। আইএফ এর যুগ্ম সচিব সেই সময় অশোক মিত্র ও বরুণ পাল। সাল 1984 প্রদ্যুৎ দত্ত এলেন ফুটবলের মেইন স্ট্রিমে। আইএফ এর কোষাধ্যক্ষ হলেন তিনি। আপনার কাছে একটা জিনিস আমাদের জানা, সেটা হলো যে একটা ওয়ান্ডারফুল র্যালি অর্গানাইজ করছে। অল টাইম স্পোর্টসের এরকম একটা সুন্দর র্যালি হয়নি আগে। হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ ইউ হ্যাভ ফেসড উই লাইক টু নো। আপনি যেমন বললেন অনেকগুলো ডিফিকাল্টিজ ফেস করেছেন। টার্গেট থেকে কোনো কিছু না, উনি লক্ষ্যে উনি পৌঁছাবেনি। একটা কথা বলে নিই, যখন আইএফএর প্রচন্ড খারাপ অর্থনৈতিক অবস্থা, তখন আইএফএর সেন্টিনারি ইয়ার, উনি কিন্তু পিছিয়ে আসেননি। আপনি আইএফএর সেন্টিনারি ছবি দেখলেন, যারা তখন দেখেছেন দেখবেন কে আসেনি। সেল, টাটা কোম্পানি, লুসি মোদির মতন লোককে উনি এই আইএফএর সেন্টিনারিতে নামিয়েছিলেন। এবং সে আইএফএর সেন্টিনারি যারা সারা জায়গায় দিয়েছিল সারা পশ্চিমবঙ্গ বা কলকাতার বুকে। তো উনি কিন্তু যেটা করবো মনে করতেন সেটা কিন্তু করে ছাড়তেন, মাঝখানে ছেড়ে কোনোদিনও কোনো কাজও পালিয়ে যাননি, বা যে মানুষকে উনি কাছে টেনে নিয়েছেন তাকে ফেলেও তিনি কোনোভাবে চলে যাবেন। দুজন পেট্রোলি উপস্থিত আছেন এবং অতীতের দিকপাল খেলোয়াড়, মন্ত্রী, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী সবাই উপস্থিত হয়েছেন। আমাদের পদযাত্রা শোভাযাত্রায় পরিণত হয়েছিল, আমি আগেই বলেছি, যাত্রা প্রাক মুহূর্তে। আশা করিনি এত ক্লাব, এত রং, এত বর্ণে শতবর্ষকে আহ্বান করতে এগিয়ে আসবে এবং এই পদযাত্রায় সামিল হবে। রোদের তাপ গুরু করে বাড়ছে, সবাই কষ্ট পাচ্ছেন। কাজেই আমরা তাড়াতাড়ি অনুষ্ঠান, আমাদের যে সূচি ছিল তার থেকে সরে এসে তাড়াতাড়ি অনুষ্ঠান সমাপ্ত করছি। 1985 থেকে 1994 সাল পর্যন্ত আইএফ এর সচিব পদে ছিলেন তিনি। এই সময়ের মধ্যে তিনি বিপ্লব এনেছিলেন ফুটবলে। তার মেয়াদকালে যে কাজগুলি হয় তা সত্যিই ছিল অসাধারণ। হাত ধরে আইএফএর গভর্নিং বডির মিটিং, গভর্নিং বডির মেম্বার হওয়ার সৌভাগ্য হয়েছে, যার কাছ থেকে আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি ঋণী। আমি শিখেছি অনেক কিছু। আমি এই যে আজকে কোচিং করছি, তার প্রথম মানুষ যিনি আমাকে বিশ্বাস করেছিলেন যে আমার দ্বারা কোচিংটা হতে পারে। একজন দক্ষ প্রশাসক হিসেবে ওনার প্রশাসনিক কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত অবিস্মরণীয়, এবং এই সিদ্ধান্তগুলির সুফল আজও বাংলার ফুটবলে দৃঢ়ভাবে পরিলক্ষিত। তার এই বলিষ্ঠ সিদ্ধান্তগুলি ময়দানের চিরাচরিত ঘোড়ামিকে ভেঙে সেই সময় থেকে আজও ময়দানকে উপকৃত করে চলেছে।
ডিসিশন নেওয়ার এত ক্ষমতা ছিল, যেটা আমার দেখা কোনো সচিবকে এত সাহসী পদক্ষেপ নিতে দেখি। আইএফ এর গভর্নিং বডির ফার্স্ট ক্লাসের অবলুপ্তি, সব ডিভিশনের সব ক্লাবের প্রতিনিধিত্ব, নির্দিষ্ট 12টি ক্লাবের কর্তৃত্বের অবসান ঘটানো, আর সেই সঙ্গে ফুটবলে সর্বজনীনতা আনা। এর আগে কলকাতার 12টি ক্লাব ঘুরে ফিরে ফুটবল প্রশাসন চালাত, তার অবসান ঘটান প্রদ্যুৎ দত্ত। সমস্ত অনুমোদিত ক্লাবগুলিকে ক্রীড়া সরঞ্জাম প্রদান। সত্যি কথা বলতে দেখুন, বয়স বাড়ানোটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছিল এই স্কুলগুলোর বা যে কোনো ক্লাবদের। তো এক্ষেত্রে উনি স্ট্রিক্টলি আমায় বলেছে, তোমায় যদি কোনো সিলেক্টর কোনো ক্লাব যদি বলে যে তোমার যদি মনে হয় যে বয়সটা ঠিক নেই, তুমি নেবে না। ফুটবলের দলবদলে সেই সময় ছিল অভূতপূর্ব উন্মাদনা। ফুটবলার ছিনিয়ে নেওয়া ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। বাহুবল যাদের বেশি থাকত তারাই তারকা ফুটবলারদের তুলে নিত। এই অবস্থার অবসানের জন্য প্রদ্যুৎ দত্ত চালু করেন ফুটবলারদের টোকেন প্রথা। ফুটবল সেক্ষেত্রে কিন্তু আমি যত ক্লোজই হয়েছিলাম, there was no partiality in favor of মোহনবাগান, and that is why আমি ওখানে খুব উঁচু চোখে দেখি। সুপার ডিভিশনের ক্ষেত্রে টোকেন যার কাছে থাকবে সেই খেলোয়াড়ই সই করার জন্য অনুমোদন পেতেন। দ্বিতীয় থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত তিনি ফুটবলারদের 2 বছর একটা দলে থাকা বাধ্যতামূলক করেন। যদি কোনো ফুটবলার হায়ার ডিভিশনে খেলার যোগ্য হতেন, সেই ফুটবলারকে নেওয়ার জন্য ময়দানে ট্রান্সফার ফি চালু করেছিলেন প্রদ্যুৎ বাবু। যারা তার আশেপাশে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল, আমরা সেটা ভাবি। সব মিলিয়ে যদি বলা যায় যে আজকে প্রদ্যুৎদার মতন মানুষ এই সমাজে বিরল। স্পোর্টস ফিল্ডে তো বটেই, স্পোর্টস অ্যারেনাতে। তাই এই সমস্ত মানুষের সান্নিধ্য পেয়েছি যখন ভাবি, নাম ধরে তারা যখন ডাকতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন, কোনো উপহার হাতে তুলে দিতেন, এটা ভেবে মনে হয় যে জীবনটা ধন্য হয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম ডিভিশনের মধ্যেও যদি কোনো ফুটবলার অন্য দলে যেতে চাইতেন, তার ক্ষেত্রেও সমানভাবে ট্রান্সফার ফি বলবৎ থাকত। এতে করে ছোট ক্লাবগুলি আর্থিকভাবে উপকৃত হতো, যদিও আইএফএ এই ট্রান্সফার ফির কোনো অর্থ গ্রহণ করত না। সমস্ত বড় ক্লাবগুলোকে তিনি যেমন দেখতেন, তেমন ছোট ক্লাবগুলোকেও তিনি দেখতেন। ছোট ক্লাবের স্বার্থও তিনি দেখতেন। খেলোয়াড়দের তিনি ক্রীড়া সরঞ্জাম দেওয়ার ব্যাপারটি প্রথম চালু করেন। নার্সারি লিগ প্রথম চালু করেন। এই নার্সারি লিগে ছোট ছোট ছেলেরা খেলতো। যে কোনো খেলার ক্ষেত্রেই স্পন্সরশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রগণ্য বিষয়। আজকের দুনিয়ায় স্পন্সর ছাড়া কোনো ক্রীড়া প্রতিযোগিতা ভাবা যায় না। সময়ের আগে ভেবেছিলেন প্রদ্যুৎ দত্ত, তাই তিনি ভারতীয় ফুটবলে প্রথম স্পন্সর লিগ চালু করেন, চার্মসকে অফিসিয়াল স্পন্সর করে। শুরু হয় চার্মস লিগ। সেই সময় প্রদ্যুৎ বাবু সুপার ডিভিশন কলকাতা লিগ চালু করেছিলেন, কারণ লিগ মোট 28টি দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে গিয়েছিল। সেই সময় লিগের প্রথম 12টি দলকে নিয়ে চার্মস লিগ শুরু হয়। সেটি ছিল 1992 সাল। তারা সেই সাহসী হয়ে আজকে এফসি টাটাকে গ্রহণ করছে এজ এ প্রফেশনাল ফুটবলের পরিপ্রেক্ষিতে। আমি তাকে সাধুবাদ জানাই। ইতিহাসের স্বাক্ষর বহন করবেন এই দুই ব্যক্তি। ভালো সংগঠন আর ক্রীড়া সংগঠন, ক্রীড়া উন্নয়নের জন্য সংগঠনের মধ্যে দিয়ে কিভাবে উন্নয়ন হয় সেটা উনি খুব ভালো বুঝতেন। প্রদ্যুৎ দত্ত খুবই ভালো বুঝতেন। আমি বলছি প্রদ্যুৎ দত্ত মতো ভালো আইএফএ অফিসিয়াল আমার চোখে খুব একটা পড়েনি। উঠতি প্রতিভা খুঁজে বের করার জন্য প্রথম নার্সারি লিগের প্রবর্তন করেন তিনি। গ্রাসরুট লেভেলের ফুটবলার না হলে কোনো দলই স্বয়ংসম্পূর্ণ হয় না। ক্যাচ দেম ইয়াং, এই আপ্তবাক্য মেনে তিনি কিশোর ফুটবলারদের জন্য নার্সারি লিগ চালু করেন। এই কথা সবার আগে একজন দক্ষ ক্রীড়া প্রশাসক হিসেবে
উনি সেই সময়ই উপলব্ধি করেছিলেন। তাই আজকের ফুটবলের দুনিয়া যারা শাসন করছেন তারা অনেকেই এই নার্সারি লিগের আবিষ্কার। প্রদ্যুৎ দত্ত অফকোর্স ওই সময় যে সময় নার্সারি লিগ করেছিলেন খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ফুটবলে। প্রচুর ট্যালেন্ট উঠে এসছে, প্রচুর এখন যেরকম অনেকগুলো একাডেমি হচ্ছে, উনি যেই আইডিয়াটা করেছিলেন, যেই উদ্দেশ্যে করেছিলেন, উনি ওই উদ্দেশ্যটা কিন্তু খুব সাকসেস। যেটা পার্ট হচ্ছে আমি আরো অনেক প্লেয়ার যারা হয়তো ইস্ট বেঙ্গল মোহাম্মদ খেলতে পারেনি, কিন্তু তারা কিছু প্লেয়ার আছে যারা চাকরি করেও সার্ভাইভ করতে পারছে। তো এই জিনিসটা খুব ভালো করে গেছিলেন। আর তখন একটা আইএফএ যে প্রচুর কাজ করেছে, এখনো কাজ হচ্ছে, বলবো না কাজ হচ্ছে না, কিন্তু তখন ওই নার্সারি লিগটা কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল ফুটবলের জন্য একটা খুব বড় ফ্লো ছিল। প্রদ্যুৎ দত্তের দূরদর্শিতা ছিল অসাধারণ। আজ সারা ফুটবল দুনিয়া বেবি লিগকেই ফুটবলের তৈরির আঁতুর ঘর মনে করে, কিন্তু সেই লিগই 90 দশকের গোড়ায় চালু করেছিলেন প্রদ্যুৎ দত্ত। আমি দাঁড়িয়েছিলাম একবার, তো আমাকে দেখাচ্ছিল সব, মানে রঞ্জিত স্যার, যে দেখ আমাদের এই গ্রুপের ছবিগুলো দেখ কারা কারা সব আছে। তো সেরকম খুব কি বলতো, খুব যে সামনে থেকে কথা হয়েছে এরকম না, কিন্তু লোকটার প্রতি আমার শ্রদ্ধা সবসময়। এই মুহূর্তে ফুটবলের বিশ্ব নিয়ামক সংস্থা ফিফা মহিলাদের বিশ্বকাপ ফুটবল নিয়ে দারুণ উদ্যোগী, কিন্তু একটা সময় কলকাতা ময়দানে মহিলাদের লিগ চালু করে নজর কেড়েছিলেন প্রদ্যুৎ দত্ত। শুরুতে মোট 8টি দলকে তিনি লিগ খেলার অনুমোদন দিয়েছিলেন। এই লিগে অংশগ্রহণকারী বাংলার 6 নামী ফুটবলার ইনকাম ট্যাক্সে চাকরিও পেয়েছিলেন প্রদ্যুৎ বাবুর সাহচর্যে। ওই তারকা ফুটবলাররা পরবর্তীকালে ভারতীয় দলের হয়েও খেলেছিলেন। দুর্ভাগ্যবশত মহিলাদের চূড়ান্ত পর্যায়ের খেলাটি প্রদ্যুৎ বাবু আর দেখে যেতে পারেননি। তার ঘনিষ্ঠ আইএফের যুগ্ম সচিব রঞ্জিত গুপ্ত ও মন্টু ঘোষ কিংবদন্তি ফুটবল প্রশাসককে তর্পণ করেন এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে। এই টুর্নামেন্টের উদ্বোধন হয় প্রয়াত প্রদ্যুৎ দত্তের অন্ত্যেষ্টি কাজের দিন। টুর্নামেন্টের নামকরণ হয় প্রদ্যুৎ দত্ত মহিলা লীগ। আমাদের প্রথমে কথা হচ্ছে লিগের খেলাটা শুরু হয়েছিল 2002 থেকে 2003। তারপর থেকে আমরা ওনার স্মরণেই আমরা খেলে এসেছি। খেলার পরে আমাদের যে কটা মেয়ে চাকরি পেয়েছে 6 জনের মধ্যে আমি একজন, যে আমরা ইনকাম ট্যাক্সে ফুটবল খেলেই আমরা চাকরি পেয়েছি। তথাকথিত মহিলা লীগের ঢেউ আসার আগেই ভারতে প্রথম এই লীগ চালু করে তিনি পথিকৃৎ হয়ে ওঠেন। এমনকি মহিলা ফুটবলারদের ক্রীড়া প্রশাসনে আনার বিষয়েও উনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি অনিমা পণ্ডিতকে আইএফের সহসচিব হিসেবে নিযুক্ত করে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। প্রদ্যুৎদার সাথে আমার রিলেশন ভালোই ছিল, কিন্তু প্রদ্যুৎদা শুধু খেলার সময় জিজ্ঞেস করতো কেমন আছিস, কেমন প্র্যাকটিস চলছে, তারপরে গেলে ভেতরে হয়তো অফিস ঘরে কথা বলতাম। কিন্তু প্রদ্যুৎদার সাথে আমাদের যে চাকরির ব্যাপার সেটা তপন গাঙ্গুলির সাথে ওনার কথা হয়েছিল। ফিফার আগেই বিজয়ী দলকে 3 পয়েন্ট আর বিজিত দলকে 1 পয়েন্ট দেওয়ার প্রথা কিন্তু সংগঠিত করেছিলেন প্রদ্যুৎ দত্তই। কলকাতা ফুটবলের একটি ট্র্যাজিক অধ্যায় রচিত আছে এই ঘটনার সঙ্গে। বিশ্ব ফুটবলেও সেই সময় আলোড়ন ফেলেছিল ওই ঘটনাটি। কলকাতা ময়দানে 2টি ম্যাচে হয় নির্লজ্জ গড়াপেটা। প্রদ্যুৎ বাবু 2টি ক্লাবকেই সেই সময় 5 বছর সাসপেন্ড করেন এবং 3 পয়েন্ট ও 1 পয়েন্টের ব্যবস্থা করেন। ও ব্রেন সাংঘাতিক ছিল বাবারে, ব্রেন একদম সুপার ব্রেন। পক্ষপাতিত্বহীন লোক বলবো আমি, এটা বলবো না যে আমার পক্ষ ওর পক্ষ তার পক্ষ নিতে, সেরকম নয়। যদি আমার 200 ভিআইপি টিকিট ওর ধরো 200 ভিআইপি টিকিট দিত, ভেদাভেদটা ছিল না, সমান্তরাল চলতো। ফুটবলকে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার। খেলা শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক হবে কেন, এটাই ছিল প্রদ্যুৎ বাবুর প্রশ্ন। এই চিন্তাভাবনা থেকেই তিনি শিলিগুড়িকে বেছে নেন ফুটবলের দ্বিতীয় কেন্দ্র হিসেবে। প্রদ্যুৎ দত্তের নিজের লেখায়
তার সুস্পষ্ট ব্যাখ্যাও রয়েছে। তিনি মনে করতেন মুম্বাইয়ের স্যাটেলাইট শহর যদি পুনে হতে পারে, হায়দ্রাবাদের স্যাটেলাইট শহর যদি সেকেন্দ্রাবাদ হতে পারে, তাহলে কলকাতার স্যাটেলাইট শহর শিলিগুড়ি কেন হবে না? তিনি সেই মতোই উত্তরবঙ্গের এই শহরকে দ্বিতীয় ফুটবলের শহর হিসেবে বেছে নিয়েছিলেন। এই ভাবনা থেকেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলার সূত্রপাত। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের স্থপতি ছিলেন তিনি। তাঁরই মস্তিষ্ক প্রসূত এই স্টেডিয়াম। সেখানকার স্টেডিয়ামে কলকাতা ডার্বি ম্যাচ থেকে শুরু করে নেহরু কাপের মতো আন্তর্জাতিক খেলার আসরও বসেছিল। শিলিগুড়ির অবয়ব বদলে যায় নেহরু কাপ আসর বসার পর থেকেই। আপনি যতটা স্ট্রেক দিতে পারবেন আমরা ততটাই ওয়েলকাম করি, কিন্তু এই স্ট্রেকটা যে দেবেন এর মধ্যে যেটুকু দরকার আপনার প্রয়োজন সেটা আপনার সঙ্গে বসে আমরা ডিসকাস করবো, আমরা কতটা পারবো না। বাট অল এফোর্ট আপনি যেটা শুনতে চাইছেন আপনার স্পিরিটকে আমরা ওয়েলকাম করি। আমরা চাই যে সবাই অল এফোর্ট দিই। যেমন এখানে কথা হচ্ছে যে কোন ডিসিপ্লিন কতটা দেবে, যে ডিসিপ্লিনের যতটা শব্দ আছে দেবে, কে ট্যাবলো দেবে, যে ডিসিপ্লিন একটা ট্যাবলো অনেক কষ্ট করে, একটা ট্যাবলো যে ডিসিপ্লিন দিতে পারে উই ওয়েলকাম, উইল ফিল গ্রেটফুল সেই ডিসিপ্লিন থেকে একটা ট্যাবলো। ট্যাবলোটা আসতে পারে একটা ইন্টারন্যাশনাল ফিগার অলিম্পিয়ানের কাট আউট আসতে পারে, উই ওয়েলকাম ইট, যে তাদের এতে সেই ডিসিপ্লিনের একটা অলিম্পিয়ানের কাট আউট থাকবে, আমরা ওয়েলকাম। নানা রঙের ফ্ল্যাগ, এটা যে যেরকম আনতে পারে, নিজেদের ব্যানার তো মাস্ক, নিজেদের ফ্ল্যাগ তো মাস্ক, তাছাড়া দিনের বেলা পোশাক যত রং থাকবে তত বাহার হবে, কাজে যে যেরকম কালার ডিসপ্লে করতে পারে। ইউনিফর্মগুলো যদি পরে আসে ছেলেরা, অথবা সেদিন অত পার্টিকুলার প্লেয়ার পেলেন না, যেমন আমরা একটু ভেজাল দিই, সেদিন যদি একটু দুধে জল দিই আমরা, তাতে যে প্লেয়ার নয় তারপরে ইউনিফর্মটা পরিয়ে নিই, তাহলেও দেখতে ভালো লাগে। সেইভাবে ডিসিপ্লিন পেতে এলে আমার মনে হয় যতটা আসবে আমরা ততটাই ওয়েলকাম করছি। তার কতটা শক্তি আছে, কে কতটা দিতে পারবেন, কারণ আর্থিক পুরোপুরি আমরা দায়িত্ব বহন করতে পারছি না, ভেরি ফ্র্যাঙ্কলি। কাজে আপনারা যতটা নিজেরাও পাচ্ছেন সেটা আমরা ওয়েলকাম করছি 100%। যদি কেউ স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করেন এবং সেই অ্যারেঞ্জমেন্টটা এনকারেজিং অ্যারেঞ্জমেন্ট হয়, তার জন্য ডেফিনেটলি উই উইল কাম ফরওয়ার্ড, বাট উই উইল এক্সপ্রেস আওয়ার লিমিটেশনস। ইন্ডিভিজুয়ালি কেউ সেরকম বললেন, অসুবিধার কাছে তো অসুবিধা বলেছি সবাই দিক করবে, বললে আমরা জেনারেল এসে সেটা ডিসকাস করে ফেলি। He was uncrowned king of এখনকার যে IFF বেঙ্গল ফুটবলে প্রদ্যুৎ was uncrowned king। শিলিগুড়ির হিলকার্ট রোডে হ্যালোজেন আলোর প্রথম প্রকাশ ঘটে নেহরু কাপ উপলক্ষে। আগেই বলা হয়েছে সময়ের থেকে এগিয়ে ভাবতেন প্রদ্যুৎ দত্ত। তাই আজ কলকাতার পরে দ্বিতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি মাথা তুলে দাঁড়িয়েছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আজও শিলিগুড়ির দ্রষ্টব্য স্থান হিসেবে বিবেচিত হয়। সেই সময় সরকারের অর্থানুকূল্য সেইভাবে ছিল না। প্রদ্যুৎ দত্ত এগিয়ে এসে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত তাকে কাটাতে হয় শিলিগুড়িতে। অর্থ যোগানের জন্য তিনি বাধ্য হন সুতারকিন স্ট্রিটের বর্তমান IFA অফিসটিকে বন্ধক রাখতে। প্রদ্যুৎ দত্ত ছিলেন ভবিষ্যৎ দিশারি। তিনি যা ভেবেছিলেন সেটাই আজ বাস্তব রূপ পেয়েছে। পরবর্তী পর্বে তিনি IFA অফিসটিকে ছাড়িয়ে আনেন। এটা একটা বিশাল কাজ করেছিলেন। সন্তোষ মোহন দেবকে বলে রেলের জমি নিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরি করা, এবং এটা মনে রাখা দরকার যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলো প্রথম যেটা পরিপূর্ণ, মানে সরকারি এতে নয়, পরিপূর্ণভাবে একটা স্টেডিয়াম তৈরি করা হয়েছিল একটা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করানোর জন্য। কারণ স্টেডিয়াম ছাড়া ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হতে পারে না, এবং সেটার জন্য অল আউট দিয়েছিলেন প্রদ্যুৎদা। বেপরোয়া হয়ে অর্থ সংস্থানের জন্য চারদিক থেকে অর্থ সংস্থান তো করেই ছিলেন, তা সত্ত্বেও IFA অফিসটাকেও তাকে বন্ধক দিতে হয়েছিল। পরে সেটা ছাড়িয়ে নেওয়া হয়, এবং এরকম ডেসপারেটলি ঝাঁপিয়ে পড়া একটা টুর্নামেন্ট আয়োজন করানোর জন্য এটা আমি বাংলার ফুটবলে অভাবনীয়, এর আগে কেউ করেনি। ফুটবলার সেক্রেটারি হিসেবে প্রদ্যুৎ দত্তের ভূমিকা ছিল অসাধারণ। প্রয়োজনে সব সময় ফুটবলারদের পাশে এসে দাঁড়াতেন। অনেক ফুটবলারকে খেলোয়াড় থেকে কোচে পরিণত করেছিলেন তিনি।
দেখে মনে হয় খুব মানে কি বলবো গম্ভীর্য লোক, একটা ভীষণ পার্সোনালিটি, কিন্তু মানুষটার মনটা বড় নরম, একেবারে সেই নারকলের মতো। উপরটা যতটা শক্ত মনে হয় ভিতরটা খুব নরম। প্রদ্যুৎদা ঠিক এইরকমই একটা মানুষ ছিল। যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্পোর্টস মিনিস্টার ছিল সেন্ট্রালের, তখন প্রদ্যুৎদার এই একটা চিঠি তখন খুব প্রয়োজন ছিল আইএফএ, যেটা সুব্রত ভট্টাচার্য অর্জুন অ্যাওয়ার্ডই হয়েছিল। তখন একটা স্টেটের থেকে একটা চিঠির প্রয়োজন ছিল, তখন কিন্তু উনি সুব্রত ভট্টাচার্যের নামেও একটা রেকমেন্ড করেছিল, তারপরও পেয়েছিল। পরের বছরে আমার জন্য কিন্তু প্রদ্যুৎদা একটা রেকমেন্ড করেছিল আইএফএর তরফ থেকে যে অর্জুন অ্যাওয়ার্ডই দেওয়া হোক। সেই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও পাঠানো হয়েছিল। But one thing we could initiate that we feel very happy. The individual side for each player. যতজনের টেস্ট হয়েছে তাদের ইন্ডিভিজুয়াল জনপতি শেখ হেলথ ফাইল স্টার্ট হচ্ছে, মানে প্রমিনেন্ট প্লেয়ার্সের একটা হেলথ ফাইল স্টার্ট হওয়া এবং আইএফএতে রাখা, টাইম টু টাইম চেক আপ করা will be much helpful for future. আচ্ছা, এই হেলথ ফাইল কি ওদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে? না না, ইছাপুরে থাকতেন অলোক মুখার্জি। লেফট ব্যাক খেলোয়াড়টির ক্রীড়াকুশলতা এতটাই মুগ্ধ করে প্রদ্যুৎ বাবুকে, তিনি অলোককে বাড়িতে রেখে প্রতিপালনও করেন। এরকম মানে সৎ প্রশাসক খুব কম দেখেছি, এবং আমার জীবনের ফুটবল যেটা আমি ভারতবর্ষে এত নাম করেছি তার 100% অবদান প্রদ্যুৎদা। কারণ একটা ছেলে দুবার সন্তোষ ট্রফি খেলে সে জর্জে সই করে, কারণ প্রদ্যুৎদা আমার মনে আছে আজ থেকে 44 বছর আগে 80 সালে শিবরাত্রির দিন আমার বাড়িতে গিয়েছিল, এবং আমার বাড়ির অবস্থা তো খুব ভালো ছিল না, এবং তখন বলল রেলের চাকরি ছেড়ে আমাকে আসতে হবে। তখন বাবা সবে রিটায়ার করেছে, আমাদের বোনেদেরও বিয়ে হয়নি। তখন প্রদ্যুৎদা বলল ঠিক আছে, ও যা মাইনে পেত সেই এফসিআই চাকরি করেছে সেই টাকাটা আমি দিয়ে দেবো, ওকে আমার জজ টেলিগ্রাফে খেলাবো। তখন তোমার ইস্ট বেঙ্গল টিমটা ভেঙে গেছিল, সেই সময় প্রদীপদা আমাকে খুঁজছিল, যেহেতু প্রদীপদা আমাদের ইন্টারনেলে, প্রদীপদা আমাকে খুব ভালো চিনতেন, কিন্তু প্রদ্যুৎদা কিছুতেই আমাকে 23 দিন খেলার অফিসে আটকে রেখেছিল, এবং আটকানোর পর আমাকে ছাড়লো না, বলছে না ও পরের বছর বড় টিমে খেলবে। তা বলছে ও এবছর না খেললেও পরের বছর ও বড় টিমে ঠিক আসবে, এবং প্রদ্যুৎদার কথাও ফলে গেছিল, এবং প্রদ্যুৎদা না থাকলে হয়তো আমি অলোক মুখার্জি হতাম। নেহেরু কাপ শিলিগুড়িতে নিয়ে যাওয়ার আগেই প্রদ্যুৎ দত্ত একটি যুগান্তকারী কাজ করেছিলেন। তার সামগ্রিক তত্ত্বাবধানে প্রকাশিত হয় খেলার কথা পত্রিকা। আজকের বিশিষ্ট সংবাদপত্রের সম্পাদক অশোক দাশগুপ্তর হাত ধরে ওই ম্যাগাজিনের যাত্রা শুরু হয় 8 নম্বর কেম্যাক স্ট্রিটের শান্তিনিকেতন বিল্ডিং থেকে। প্রদ্যুৎ মানে তো আমার কাছে খেলার কথা, তার আগে আর পরে একটু কথা হলো যে আগে একদম আগে মাঠে গেলেই যা দেখা যেত সেটা হচ্ছে ট্যাবলয়েড, 4 পাতা 8 পাতা সব ট্যাবলয়েড, ম্যাগাজিন ছিল না বাংলায়। প্রথম ম্যাগাজিন 77 সালে হলো খেলার আসর, চিত্তরঞ্জন বিশ্বাস চিরঞ্জিত মহা উদ্যোগে। তো আমার মনে হচ্ছে প্রথম 3টে সংখ্যায় শ্যাম থাপা, দুর্গানাথন আর লতিফুদ্দিনের উপর আমাকে লিখতে বললেন, মতিনন্দী চাইলেন এবং চিত্রদা বললেন শুরু, লিখি চলে। ইতিমধ্যে একদিন বিপ্লব দাশগুপ্ত আমাকে বললো, আমার অনেকদিন মাথায় ছিল, একটা মার্কেন্টাইল ফার্মে কাজ করতাম, বাইরে যেতাম, রাত্রিবেলা মনে হতো যে একটা ম্যাগাজিন করা যায়, স্পোর্টস ম্যাগাজিন ভালো। বললো প্রদ্যুৎ দত্ত জজ টেলিগ্রাফে কথা বলতে চান, উনি একটা ম্যাগাজিন স্পোর্টস। তো আমি গেলাম, সেই প্রথম দেখা। তো উনি বললেন ওই শান্তিনিকেতন বিল্ডিং এর, বললেন যে আমি একটা স্পোর্টস ম্যাগাজিন করতে চাই বাংলায়, আপনি করুন। আমিও দুবার ভাবিনি, তার কারণ যদিও আমি সত্যি ভালো কাজে চাকরি করতাম, কিন্তু আমার যেহেতু একটা ইচ্ছা ছিল, আমি হ্যাঁ বললাম। কাজ শুরু হলো,
কেউ কেউ যা হয় প্রথম দিকে এ করলে খারাপ হবে, এ কিছুই হবে না ইত্যাদি ছিল, কিন্তু সেটা অগ্রাহ্য করে। এবং আমার সঙ্গে তখন ছিল আমাদের আর্টিস্ট হরিমোহন বাগলি, আর আমার সঙ্গে ছিল বিপ্লব দাস। তারপর আস্তে আস্তে সরোজদা আসবে। তো সেই শুরু 78 সাল খেলার কথা। সাংবাদিকদের সঙ্গে প্রদ্যুৎ দত্তের সম্পর্ক ছিল লাভ অ্যান্ড হেইটের। সেই সময় প্রথিতযশা দুটি সংবাদপত্র আনন্দবাজার ও যুগান্তর গোষ্ঠীর দুজন সাংবাদিকের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। পরবর্তীকালে আজকাল পত্রিকার দুই নামী সাংবাদিকের সঙ্গেও তার সুসম্পর্ক গড়ে ওঠে। স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখতে ভালোবাসতেন এবং পিছিয়ে আসতেন না। আর তিনি সাংবাদিকদের সঙ্গে প্রতি মুহূর্তে তার ভাবনা চিন্তাগুলো শেয়ার করতেন। আমার সঙ্গে বন্ধুত্ব হলে ডাক্তার ছেলে মেয়ে ছেলে হয়ে যায়, মানে এত ভাব হয়ে গেল বন্ধুত্বের সঙ্গে। লোকে ভাবতো কি রে ভাই, খালি টুটু বসে কি খাবে, স্টেপিন থেকে খাবার নিয়ে আয়, এত বড় মনে ছিল। আমার যেরকম চেহারা, আমার যেরকম মন, প্রদ্যুৎদার সেরকম মন ছিল। আই লিসেন, আমি যদি রিয়েলি মিস করি প্রদ্যুৎদাকে মিস করি, আর মিস করি। সাল 1988 মুম্বাইয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সভায় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী রাজীব গান্ধী মন্ত্রিসভার দুই সদস্য প্রিয়রঞ্জন দাশবংশী এবং সন্তোষ মোহন দেব। প্রিয়বাবুর ব্রিফ নিয়েছেন সচিব অশোক ঘোষ ও সন্তোষ মোহন দেবের ব্রিফ নিয়েছেন আইএফএ সচিব প্রদ্যুৎ দত্ত। সভার আগে রটে গেল রাজীব গান্ধী হুইপ দিয়েছেন প্রিয়রঞ্জন দাশবংশীকে সরে যাওয়ার জন্য। বাস্তবে প্রিয়বাবু সরেননি। সন্তোষ মোহন দেব প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন প্রিয়বাবু। প্রদ্যুৎদার বাড়িতে পর্যন্ত যাওয়া, তার নির্দেশ নেওয়া, তার কাজ করা, এইসবগুলো উনি আমাদের দিয়ে করাতেন। তেজ ছিল একটা, খুব জেদ ছিল, এবং এটা করবই, করতেই হবে। একটা অদম্য একটা তার মধ্যে সাহস ছিল, এবং কোনো অন্যায়কে বরদাস্ত করতে পারতেন না। অবিচার অন্যায় হলে পরে তিনি একেবারে প্রতিবাদ করতেন, রুখে দাঁড়াতেন। দক্ষ প্রশাসক ছিলেন, দক্ষ সংগঠক ছিলেন। আইএফএতে আমার দেখা একজন সেরা সংগঠক। কলকাতার আনন্দবাজার পত্রিকা খবর করে সন্তোষ মোহন দেব ফেডারেশনের সভাপতি হচ্ছেন। যুগান্তর পত্রিকা খবর করে প্রিয়রঞ্জন দাশবংশী সভাপতি হচ্ছেন। এই স্কুপ নিউজটি যুগান্তরের সাংবাদিককে দেন প্রদ্যুৎ বাবুই। এতটা উদারতা বোধহয় প্রদ্যুৎ দত্তকেই মানায়। সাহসী ছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকায় তার সাক্ষাৎকার বেরিয়েছিল, ক্রিকেট কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কটাক্ষটি ছিল তদানীন্তন ক্রীড়ামন্ত্রীর দিকেই। পরবর্তীকালে ওই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে প্রদ্যুৎ দত্তর অন্তরঙ্গতা গড়ে ওঠে। সুভাষ চক্রবর্তী কর্নিশ জানান প্রদ্যুৎ বাবুর সাহসকে। সুভাষ চক্রবর্তীর সাথে ওরা যতটা ভালো সম্পর্ক ছিল ততটাই লড়াই ছিল। উনি এক বিন্দু জায়গা ছাড়েননি। অত বড় একটা স্পোর্টস মিনিস্টার, অত পাওয়ারফুল স্পোর্টস মিনিস্টার, কিন্তু কোনোদিন কম্প্রোমাইজ করেনি, কোনো ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেনি কারোর সাথে। প্রদ্যুৎদাও ছিলেন, আমি যতদূর বুঝেছি, যে তিনি একটা জিনিস করবেন যখন ভাবতেন, তিনি সেই জিনিসটা করেই ছাড়তেন। প্রদ্যুৎ দত্ত মাটি কামড়ে সেই সময় পড়েছিলেন শিলিগুড়িতে। শিলিগুড়ির অন্যতম ক্রীড়ামনস্ক ব্যক্তি বিশ্বজিৎ ভৌমিক ওরফে বুলু এবং কুন্তল দুজনেই প্রদ্যুৎ দত্তের সঙ্গে কাজ করেন শিলিগুড়িতে নেহেরু কাপ সংগঠন এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রতিষ্ঠার জন্য। ওই সময় শিলিগুড়িতে তখনও পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার তো তখন সম্পূর্ণ নয়। সেই অবস্থায় উনি যে সাহস দেখিয়ে এবং সমস্ত লোককে একটা জায়গায় নিয়ে এসে ওই নেহেরু কাপটা করেছিলেন, এটা সত্যিকারের মতো একটা বিস্ময় বলা যায়। ওই সময় অর্থকরী এতই টানাটানি ছিল
এবং তার মধ্যেও উনি যেভাবে সমস্ত খেলাগুলোকে সুন্দরভাবে চালাবার জন্য স্পন্সরশিপ আনা বা কোনো জায়গা থেকে ডোনেশন আনা বা সরকারের সঙ্গে যুদ্ধ করা, এসবগুলো প্রদ্যুৎদার মধ্যে ভেতর থেকেই আসতো। এটা ওনার একটা স্বভাবজাত প্রবৃত্তি বলতে পারেন। প্রকৃতিপ্রেমী মানুষদের অন্যতম পীঠস্থান রবীন্দ্র সরোবর লেক। দক্ষিণ কলকাতার ৮ থেকে ৮০ সমস্ত ক্ষেত্রের মানুষের প্রাণ খুলে শ্বাস নেওয়ার অন্যতম একটি স্থান আমাদের সকলের প্রিয় এই লেক। শৈশবের যে কোনো ক্ষুদে খেলোয়াড়দের হাতে খড়ি বাংলার অন্যতম নৌকাবাইজ খেলার একমাত্র জায়গা এই লেক। কিন্তু এই সময় নানান বিনিয়োগপতিদের হাতে জলাভূমি সহ বিস্তীর্ণ এলাকার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে লড়েছিলেন প্রদ্যুৎ দত্ত। এই দক্ষ ক্রীড়া প্রশাসকের সঙ্গে সেই সময় আন্দোলনে যুক্ত হয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবেশ বাঁচানোর তাগিদে সেদিন ওদের নেতৃত্বে এই আন্দোলন রক্ষা করেছিল কলকাতার ঐতিহ্যশালী ওই সবুজ ঘেরা অঞ্চলকে। আমাদের অনির্বাণকে, তখন তো আমার দিল্লির ফ্ল্যাটেই ছিলেন উনি। অনেক লোকের সাথে কত সম্পর্ক, কত লোকের সাথে কতদিন ছিল। এমনকি ওর বাবা যখন মারা গেছেন, মা তো চলে এসছে ডেড বডি নিয়ে। আমি তো বলছিলাম সিঁদুরের কৌটা মেয়েরা ইউজ করে, তো আমার ঠাকুর ঘরের ওখানটায় আমি দেখছি বৌদি সিঁদুরের কৌটা পেয়ে গেছে। এত টাচি ঘটনা। আমি যেতাম ওদের বাড়িতে, খুব দুটো লোক আমাকে খুব ভালোবাসতেন। আমার প্রথম জীবনে দুটো লোক, একটা হচ্ছে মজুমদার, হাইকোর্টের বিচারপতি, ভীষণ ভালোবাসতেন। একটা হচ্ছে প্রদ্যুৎ দত্ত, একটা হচ্ছে পলাশীর কবি সুভাষ মুখোপাধ্যায়। সুভাষদা আর প্রদ্যুৎদা যদি সেদিন না থাকতো, তাহলে রবীন্দ্র সরোবরের আন্দোলন করে আমি রবীন্দ্র সরোবরটার এই দুটো মানুষ আমার পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ সমর্থন ঢুকিয়ে গেছে। রেফারিরা ফুটবলের মাঠে বিচারকের ভূমিকা পালন করেন, তাই বিচারকদের রক্ষা কবচ হয়ে দাঁড়াতেন প্রদ্যুৎ দত্ত। তার প্রমাণ ছিল তারকা খেলোয়াড়দের হাতে রেফারিদের আক্রান্ত হওয়ার সময় রেফারিদের পাশে দাঁড়ানোর অবিস্মরণীয় ভূমিকার কথা। প্রদ্যুৎদা আমার রেফারি জীবনে আমার গডফাদার আপনি বলতে পারেন। আজকে কলকাতার সিআরে এবং পদ্ধতি না থাকতে হয়তো আমি রেফারি বলে পরিচিতি আপনার সামনে বসে দুটো কথা বলতে পারতাম না। আর আমার দেখা ময়দানে ওরকম স্বচ্ছ অনেস্ট ব্যক্তি আমি আর জীবনে দেখিনি। দক্ষ প্রশাসক হিসেবে প্রদ্যুৎ দত্তের বলিষ্ঠতা এবং সাহস ছিল সীমাহীন। 1986 সালে মোহামেডান স্পোর্টিং কলকাতা লিগ ম্যাচ খেলতে অস্বীকার করে। তাদের দাবি ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচটি আগে করতে দিতে হবে। লিগের ম্যাচ না খেলায় তৎকালীন আইএফএ সচিব প্রদ্যুৎ দত্ত আইএফএর সংবিধানকে মান্যতা দিয়ে মোহামেডানের পয়েন্ট কেটে তাদের অবনমনে বাধ্য করেন। মোহামেডানের অবনমনের কবলে পড়ায় তদানীন্তন মোহামেডান সচিব মীর মোহাম্মদ ওমরের তত্ত্বাবধানে কলকাতা জুড়ে বিক্ষোভ শুরু হয়। এই রকমই একটি বিক্ষোভের সময় যখন একটি মিছিল আইএফএ অফিসমুখী, সেই সময় এক প্রশাসনিক বার্তায় প্রদ্যুৎ বাবুকে অনুরোধ করা হয় তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। আগে আর কেউ এই সাহসী পায়নি যে মোহামেডান ক্লাবকে সাসপেন্ড করে দিয়েছিল। এটা প্রদ্যুৎদার পক্ষে এটা সম্ভব ছিল। প্রদ্যুৎ বাবু প্রশাসনকে তার অক্ষমতার কথা জানিয়ে বলেন, আইএফএর কাজ আইএফএ করেছে, বাকিটা আপনাদের করার কথা। এমনকি তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও সেই ঘটনা নিয়ে সন্দেহান ছিলেন, আদৌ প্রদ্যুৎ বাবু তাঁর অনমনীয় মনোভাব বজায় রাখতে পারবেন কিনা। প্রদ্যুৎ দত্ত তাকে জানিয়ে দেন তিনি নিজের সিদ্ধান্তে অবিচল থাকবেন এবং তার বলিষ্ঠতা বজায় ছিল শেষ পর্যন্ত। প্রদ্যুৎদা
ইউফিন যখন মোহামেডান ক্লাবকে সাসপেন্ড করাতে দাবিয়ে দেওয়া হচ্ছে, গভর্নর নুরুল হাসান ফোন করেছিলেন, উনি সেটা কিন্তু শোনেননি। ভেরি পাওয়ারফুল পার্সন, ওনার সামনে দাঁড়িয়ে তো মুখ তুলে বিন মোহাম্মদ ওমরের মতো না তো লোক, তাকে আমি সামনে দেখেছি বলতে এরকম মাথা নিচু করে পড়ে হতো প্রদ্যুৎবাবুর সামনে। কোনোদিনও গলা উঁচু করে কথা বলতে আমি দেখিনি, আজ পর্যন্ত না, আজ পর্যন্ত কাউকে দেখিনি প্রদ্যুৎবাবুর সামনে চোখ তুলে কথা বলবে, আজ পর্যন্ত কাউকে পাইনি। সে সময় সিজাস কাপ ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিচ্ছিল, মোহামেডানকে নিচ্ছিল না। প্রদ্যুৎদা দুজনের কাউকে যেতে দিচ্ছিল না। অল ইন্ডিয়ার সাথে লড়াই করলো, করে আলটিমেটলি 3 জনকে নিতে বাধ্য হলো। প্রদ্যুৎদার প্রথম কন্ডিশনটা ছিল যে আমার 3টে টিম 3 ভাবে ফ্লাই করবে, একটা ফ্লাইটে যাবে না। এই যে দূরদৃষ্টিটা প্রদ্যুৎদা, যে আজকে যদি কোনো রকম অঘটন ঘটে বাংলার ফুটবলটাকে শেষ হয়ে যাবে, এই যে ভাবনা এবং লড়াই করার জেদ, লড়াই করে বেঁচে থাকার, নিজের বাংলাকে বাঁচিয়ে রাখা, এটা প্রদ্যুৎদার বিরল কেউ ছিল না তখনকার দিনে, আজও নেই। শুধু মোহামেডান স্পোর্টিং নয়, প্রশাসক হিসেবে তিনি যে কঠিন ছিলেন তার প্রমাণ তিনি বহুবার রেখেছিলেন। কিংবদন্তি ফুটবলারদের শাস্তি ও জরিমানার নামমাত্র করে ছোট ক্লাবের ফুটবলার, কোচ ও কর্তাদের ওপর শাস্তির খাড়া প্রায়শই নেমে আসত। প্রদ্যুৎ দত্ত বুঝিয়েছিলেন তার কাছে সব ক্লাব ও খেলোয়াড়ই সমান, ছোট বড় ক্লাব প্রভেদ তার কাছে ছিল না। তথাকথিত তারকাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তার কখনো হাত কাঁপেনি। প্রদ্যুৎদার লোকটা ভালো ছিল, আমার খুব ভালোবাসতো। যদিও আমি একবার প্রায় সাসপেন্ড হচ্ছিলাম, কিন্তু উনি ডেকে আমাকে যে ভাষায় কথা বললেন আমি তাতে খুব খুশি হয়েছিলাম, এবং পরে আমাকে আর কোনো শাস্তি দেয়নি। পরবর্তী সময় প্রদ্যুৎ দত্তের পুত্র অনির্বাণ দত্ত আইএফএ সচিব পদে বসেছেন। ব্যাটন বারবার বদলেছে, রিলে রেসের কুশীলব পরিবর্তন হয়েছে, কিন্তু সেই দৌড় আজও অব্যাহত আছে। আজ যদি প্রদ্যুৎ বেঁচে থাকতো, কলকাতা ফুটবলের এই দুর্দশা হতো না। আমি জানি না কার এটা বুদ্ধি, হয়তো অনির্বাণ হ্যাজ গট দ্য ব্রেন অফ প্রদ্যুৎ দত্ত বাই বার্থ। অনির্বাণের বাবার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল। অনির্বাণ এটা করবে, তুমি এটুকু ক্লাবের জন্য করবে, তোমার বাবা অনেক করতেন। নিশ্চয়ই নিশ্চয়ই, শুধু খেলাধুলা করলে হবে, এগুলোও করতে হবে। থ্যাংক ইউ। বাবা আমার কাছে অন্তত একজন সুপার হিউম্যান বিং। একটা মানুষ এত কম সময়ের মধ্যে এত স্ট্রং নিজের একটা ছাপ রেখে যেতে পারে, এরকম মানুষ বোধহয় পৃথিবীতে কম আসে। আমি গর্বিত যে আমি ওনার পুত্র। কাঞ্চনজঙ্ঘা যেমন গিরিশৃঙ্গের ঊর্ধ্বে অবস্থান করে, ঠিক সেই রকমই 1940 সাল থেকে 1994 সাল পর্যন্ত মাত্র 54 বছরের জীবনে প্রদ্যুৎ দত্ত কাঞ্চনজঙ্ঘার মতোই একটি গিরিশৃঙ্গ ছিলেন, ফুটবলে এবং বাস্তব জীবনেও।